তোমাদের আসন্ন 2025 সালের যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই মাধ্যমিক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বিনামূল্যে একটি টেস্ট পেপার তোমাদের দিয়েছে বা বিতরণ করেছে। সেই টেস্ট পেপার থেকে আজকে আমি তোমাদের কিছু সমাধান করাবো। তোমরা প্লেলিস্টে গিয়ে দেখবে যে ওখানে পর্ষদ টেস্ট পেপার 2025 বলে আমি একটি নতুন প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমরা স্কুল বোর্ডের সমস্ত টেস্ট পেপারের সমাধান ওখানেই পাবে, আর মাদ্রাসা বোর্ডের আলাদা করে পাবে। ঠিক আছে, ওদের প্লেলিস্ট আলাদা, তোমাদের প্লেলিস্ট আলাদা। আর কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও, যাতে সমস্ত ইনফরমেশন সমস্ত পিডিএফ ওখানেই তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আজকে ইতিহাসের 2 নম্বরের সমাধানগুলো দেখব। এর আগে আমি সেট 1 বা প্রথম যে সেটটা সেটা আমি করে দিয়েছি, 2 নম্বরের সমস্ত প্রশ্নের সমাধান এবং ব্যাখ্যাগুলোও করে দিয়েছি। আজকে পেজ নম্বর 128, ঠিক আছে, 128 নম্বর পেজের আমরা দেখব যে সমাধানগুলো। প্রথমে চলো ব্যাখ্যাগুলো আমরা দেখে নিই। শুধু 2 নম্বরেগুলো করাচ্ছি না, এখানে ব্যাখ্যাগুলোও করাচ্ছি। তার একটা কারণ, ব্যাখ্যার উত্তরগুলো দেওয়া নেই। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে। ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে কেন ঘটে? তার কারণ হচ্ছে যে এখানে ইংরেজরা কম খরচে কেরানি তৈরি করতে চেয়েছিল। ব্যাখ্যা 2-এরটা হয়ে যাবে উত্তর। 2 নম্বরটা দেখো যে সরকার 1905 সালে কার্লাইল সার্কুলার ঘোষণা করে। কেন ঘোষণা করে? তার সরকারের উদ্দেশ্য ছিল যে ছাত্র আন্দোলনটাকে দমন করবে। ব্যাখ্যা 2 উত্তর হয়ে যাবে। পরবর্তী দেখো, 19বিংশ শতকে মুদ্রিত পুস্তকের চাহিদা বৃদ্ধি পেয়েছিল। সেই বৃদ্ধি পাওয়ার কারণটা কী ছিল? কারণ এই সময় দেখো যে অনেক স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল স্থাপিত হয়েছিল। 3 নম্বরটা উত্তর হয়ে যাবে। পরবর্তীতে দেখো যে ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত। এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট, বারবার এসেই থাকে। তাহলে এটার উত্তরটি হয়ে যাবে 1 নম্বর, যে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু স্বাধীনতার পর প্রথম 5 বছর উদ্বাস্তুদের ত্রাণ এবং পুনর্বাসনের উপর জোর দেন। এই ছিল ব্যাখ্যা। এরপর চলো আমরা 2 নম্বরের প্রশ্ন উত্তরে চলে আসি। প্রথম প্রশ্ন দেখো, আমি যে পিডিএফটা তৈরি করেছি সেই পিডিএফটাতে সমস্ত কোয়েশ্চেনগুলো আমি তুলে নিয়ে পরপর উত্তরগুলো করেছি। তাহলে এখানে আর আমাদের বারবার দেখার কোনো প্রয়োজন হয় না। তোমরা প্রশ্নগুলো একবার দেখে মিলিয়ে নিও, আর আমি চলো পিডিএফটাই দেখে নিই উত্তরগুলো। প্রথম প্রশ্ন, আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত পারে? এটা দেখো, যখন কেউ অকপটে নিজের জীবন কথা নিজেই লেখেন তখন তাকে আত্মজীবনী বলা হয়। আধুনিক ইতিহাস চর্চার উপাদানগুলির মধ্যে অন্যতম হলো বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী। তবে এইসব উপাদান ব্যবহারের ক্ষেত্রে লেখকের মানসিক অবস্থান, মনোভাব, অন্তর্নিহিত উদ্দেশ্য, লেখার ভুলভ্রান্তি ইত্যাদি যে লিখিত অবদান, সেই লিখিত উপাদানগুলি কী করে না প্রত্যক্ষ অভিজ্ঞতায় না পরোক্ষ সংগৃহীত এবং তার মধ্যে বিশ্বাসযোগ্যতা আছে কি না সব দিক যাচাই করে ইতিহাস চর্চায় কাজে লাগাতে পারে। 2 নম্বর প্রশ্ন দেখো যে বাংলায় নারী শিক্ষার প্রসারে রাধাকান্তের ভূমিকা কী ছিল? রাধাকান্তের ভূমিকা ছিল যে স্ত্রী শিক্ষার ব্যাপারে রাধাকান্ত ছিলেন বিশেষ উৎসাহী। এই বিষয়ে উন্নতি বিধানের উদ্দেশ্যে স্ত্রী শিক্ষা বিধায়ক নামে গ্রন্থ রচনা করেছিলেন 1822 সালে। তিনি নিজের পরিবারের মহিলাদের শিক্ষাদানের জন্য ইংরেজ শিক্ষয়িত্রীও নিযুক্ত করেন। ঠিক আছে, ইংরেজের একজনকে নিযুক্ত করেন। পরবর্তী 3 নম্বর দেখো, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? এর আগে রিপিট হয়েছে প্রশ্নটা, আবারও রিপিট হলো। ঠিক আছে, অনেক প্রশ্নই রিপিট হবে, সেগুলোও তোমরা দেখে নিতে পারো যারা দেখোনি। আর এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সবাইকে বেশি বেশি শেয়ার করো। 3 নম্বর তো দেখেছো। 4 নম্বর দেখো যে ব্রাহ্ম সমাজের যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করতে হবে। 1 নম্বর হচ্ছে কুসংস্কারের বিরোধিতা, 2 নম্বর ধর্ম ও জাতিভেদ বিরোধিতা, 3 নম্বর নারী কল্যাণ প্রভৃতি। 5 নম্বর প্রশ্ন যে ইতিহাস তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের 2টি সুবিধা।
দেখো এখানে অসুবিধাও আসতে পারে, তাই তোমরা সুবিধা অসুবিধা দুটোই দেখে রাখবে। আমি এখানে সুবিধা দুটো দিয়েছি কি না, এ দুটো যারা বই পড়বে না আশা করি কম বেশি সবাই বই না পড়লেও লিখতে পারবে। কারণ 1 নম্বর কি, দেখো ইন্টারনেটের সাহায্যে কম পরিশ্রমে সহজে ইতিহাস সহ দুনিয়ার যাবতীয় তথ্য জেনে নেওয়া যায়। 2 নম্বর, বিভিন্ন বইপত্র কিনে গ্রন্থাগার বা গবেষণাগারে নিয়মিত যাতায়াত করে ইতিহাসের তথ্য সংগ্রহ করা বিপুল অর্থ ব্যয় ও সময় সাপেক্ষ। 6 নম্বর, দেখো বে এলাকা চাষ বলতে কী বোঝো? বে এলাকা চাষ বলতে আমরা কী বুঝি, যে এলাকা চাষ পদ্ধতিতে নীল চাষ লাভজনক না হওয়ায় নীলকর চাষিকে অগ্রিম টাকা, যাকে দাদন বলা হয়, দিয়ে চাষির জমিতে চাষ করতে, মানে চাষির খরচে নীল চাষ করাতো, যা বে এলাকা বা রায়তি চাষ নামে পরিচিত। যদি বলে রায়তি চাষটা কি, তাহলেই সেই একই উত্তর হতো। 7 নম্বর, দেখো যে জেমস লং কেন স্মরণীয়? জেমস লং স্মরণীয় তার কারণ হচ্ছে তিনি অ্যাংলিকান চার্চের একজন অ্যাংলো আইরিশ যাজক, একজন মানবতাবাদী, শিক্ষাবিদ, ধর্মপ্রচারক, সমাজসেবী এবং ভারতের একজন ধর্মপ্রচারক। তিনি 1840 থেকে 72 সাল পর্যন্ত চার্চ মিশনারি সোসাইটির সদস্য হিসাবে ভারতের কলকাতা শহরে বসবাস করেন, ঠিক আছে, এবং ঠাকুরপুকুরে মিশনের নির্দেশ দেন। 8 নম্বর হচ্ছে সভা সমিতির যুগ কাকে বলে? এই প্রশ্নটাও রিপিট, আগের যে সেট 1 করিয়ে দিয়েছি সেই সেট 1টা তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, সেখানে এই প্রশ্নটি পেয়ে যাবে। এরপরে 9 নম্বর, গভর্নর জেনারেল এবং ভাইসরয়ের মধ্যে প্রধান পার্থক্য কী? ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। যে গভর্নর জেনারেল ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ব্রিটিশ প্রশাসনের প্রধান। তাহলে গভর্নর জেনারেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ব্রিটিশ প্রশাসনের প্রধান, যখন ভাইসরয় 1858 সালের পর ব্রিটিশ ক্রাউনের প্রতিনিধিত্ব করেন। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, দেখো যে ভারতমাতা চিত্রটি কেন গুরুত্বপূর্ণ? ভারতমাতা চিত্রটি গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে ওই ভারতমাতা ছবিতে যে পেন্টিং, সেখানে ভারতের স্বদেশকে দেবী মূর্তি হিসাবে দেখানো হয়েছে এবং ভারতীয় জাতীয়তাবাদ এবং সাংস্কৃতিক পরিচয়ের একটি উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব হিসেবে বিবেচিত হয়। ভারতীয় সংস্কৃতি এবং ইতিহাসে ভারতমাতার ছবি প্রায়শঃ সংহতি এবং গর্বের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। 11 নম্বর, দেখো ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ কেন বলা হয়? ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, তোমরা প্রশ্নগুলো অবশ্যই খাতায় তুলে নিও। ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলার কারণ হলো যে দলটি 2বার প্রতিষ্ঠিত হয়েছিল। 1920 সালে যখন রাশিয়ার তাশখন্দে মানবেন্দ্রনাথ রায় প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করেছিল, আর দ্বিতীয়বার কখন না 1925 সালে যখন কানপুরে প্রতিষ্ঠা হয়েছিল, ভারতের উত্তরপ্রদেশের কানপুরে। পরবর্তী 12 নম্বর, দেখো ভারতের জাতীয় কংগ্রেস কবে কোথায় পূর্ণ স্বাধীনতার ডাক পায়? এই যে তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলি দিয়েছে, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমরা ধরে ধরে মুখস্থ করবে, ভীষণ ইম্পর্টেন্ট। 1929 সালে পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতার দাবি জোরালোভাবে ঘোষণা করা হয়েছিল বা ডাক দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার কি? 1942 সালে 17 ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। এর সর্বাধিনায়ক কে ছিলেন না বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত। আর এখানে সরকারের বিভিন্ন বাহিনী গঠিত হয়েছিল, সেখানে আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা, বিচার, কৃষি, প্রচার ইত্যাদি বিভাগে সচিব নিয়োগ করা হয়েছিল। 14 নম্বর, তেভাগা আন্দোলন নাম কেন তেভাগা হয়েছিল? তার কারণ হচ্ছে তেভাগা আন্দোলন 1946 সালে যে ডিসেম্বরে শুরু হয়ে 1948 সাল পর্যন্ত 2 বছর চলে তেভাগা আন্দোলন। বর্গা বা ভাগ চাষিরা এতে অংশ নেয়। মোট উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ পাবে চাষিরা এবং 1 ভাগ জমির মালিক থেকেই দাবি তোলা হয়, মানে এই আন্দোলনের সূত্রপাতটি হয়। পরবর্তী প্রশ্ন 15, দেশীয় রাজ্য বলতে কী বোঝো? দেশীয় রাজ্য বলতে বোঝায় যে ব্রিটিশ ভারতের অন্তর্গত মৌখিকভাবে সার্বভৌম রাজ্য। ব্রিটিশরা সরাসরি এইসব রাজ্য শাসন করতো না, এইসব রাজ্য ব্রিটিশ আধিপত্য মেনে স্থানীয় যে শাসক থাকতো তাদের অধীনে পরিচালিত করা হতো। 16 নম্বর, পত্তি শ্রীরামালু কে ছিল? পত্তি শ্রীরামালু ছিল একজন পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে 1952 সালে 19 অক্টোবর অনশন শুরু করেন। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী,
58 দিন অনশনের পর তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর 3 দিন ধরে অন্ধ্রপ্রদেশে চরম বিক্ষোভ চলে। অবশেষে পৃথক অন্ধ্রপ্রদেশের জন্ম হয়। এই জন্য ইনাকে অন্ধ্রপ্রদেশের উদ্গাতা বলা হয়। তাহলে এই কটি প্রশ্ন ছিল। এরপরে আমরা 131 নম্বর পেজের সমাধানগুলো নিয়ে আসছি। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।